আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে আমি ফারজান আলিনা এবং আমার সাথে সাংকেতিক ভাষা উপস্থাপনার জন্য আছেন আরাফাত সুলতানা লতা। নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ারও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে অর্থ সংক্রান্ত কতিপয় আইন দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদীয় বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন কমিশনের দুটো আইন সংস্কারের সিদ্ধান্ত হয়েছে, আর এনবিআর এর মানে ইন্টারনাল রেভিনিউ ডিপার্টমেন্ট তাদের একটা আইন সংস্কারের বিষয়ে বিশ্লেষণে নির্বাচন কমিশনের দুইটা ল আজকে অ্যাপ্রুভ হয়েছে। একটা হচ্ছে নির্বাচন কর্মকর্তা ব্র্যাকেটে বিশেষ বিধান আইন 1991 ব্র্যাকেটে এগেন 1991 সনের 13 নং আইন সংশোধনের প্রস্তাব আজকে ক্যাবিনেটে পাশ হয়েছে। আর আরেকটা হচ্ছে যে নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 5 নং আইনের সংশোধনের প্রস্তাব। দুটো আইন প্রস্তাবের কারণে যেটা হবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে এবং খুব দ্রুত তারা অনেকগুলো মেজার নিতে পারবেন। আর এনবিআর এর যে লয়ে যেটা চেঞ্জ এসছে সেটা হচ্ছে যে অর্থ সংক্রান্ত কতিপয় আইন ব্র্যাকেটে দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। তো আজকে জানানো হয় যে প্রথম যে আমরা 121টি সংস্কারের প্রথম যেটা নিয়ে কাজ করা হচ্ছিল সেটা নিয়ে জানানো হয় যে 77টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে 24টি অলরেডি বাস্তবায়িত হয়েছে এবং আংশিক বাস্তবায়িত হয়েছে 14টি, বাকিগুলো খুবই দ্রুত গতিতে বাস্তবায়নের পথে আছে। প্রবাসীদের ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি নামে অ্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা নিবন্ধন করে ভোট দিবেন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান ভোট দিতে প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র এনআইডি এর মাধ্যমে ইসির অ্যাপে রেজিস্ট্রেশন করবেন। ইসির সচিব জানান আগামী 22 সেপ্টেম্বর ইইউ প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম নির্বাচন কমিশনে আসবে। তিনি বলেন নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে, নির্বাচন সামগ্রী কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যে সময়ের সীমাটা আমরা নির্ধারণ করেছিলাম সেপ্টেম্বর, আমরা ইনশাল্লাহ সেটার ভিতরে যাবতীয় সামগ্রী পাচ্ছি। কাজে নির্বাচনের প্রস্তুতি হিসেবে সামগ্রীর যে সম্পর্ক সেটা স্ট্যাবলিশড। আমরা একটা অ্যাপ তৈরি করেছি যেটা আপনি অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। তো এই অ্যাপটা হচ্ছে যে ভোটাররা যারা প্রবাসে আছেন তারা এনআইডির মাধ্যমে মাধ্যমে এইটা অ্যাক্সেস করবেন। এটা ইন্টিগ্রেট করা আছে এনআইডি ডেটার সাথে। এটা পুল আপ করে নিচ্ছে যে তিনি কোন কনস্টিটিউয়েন্সিতে ভোটার। প্রবাসে উনি যে ঠিকানায় অবস্থান করছেন বা যে ঠিকানায় উনি ব্যালট পেপারটা পেতে চান সেটা তিনি দিবেন। আপনারা জানেন যে 3বার আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি এবং 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে অন্তর্ভুক্ত করে আমরা আরেকটা ভোটার তালিকা করব। ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এখনও বাংলাদেশের ভোটার, রয়েছে তার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র। বিষয়টি নিয়ে 240 বছরেরও পুরনো ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের সঙ্গে প্রথম আলো যৌথভাবে কাজ করেছে। এ নিয়ে দুই পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ।
একসময় ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দাবি করে আসছেন তিনি শুধুই ব্রিটিশ নাগরিক, কিন্তু অনুসন্ধানে প্রমাণ মিলেছে তারা বাংলাদেশি নাগরিকত্বের। বিস্তারিত জানাচ্ছেন সীমা শারবিন। টিউলিপ সিদ্দিকের দাবি তিনি কেবলই যুক্তরাজ্যের নাগরিক, কিন্তু অনুসন্ধানে তার বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ মিলেছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত নথিগুলো নিয়ে প্রথম আলো ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের সঙ্গে যৌথভাবে কাজ করেছে। বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যাচাই করে এসব নথির সত্যতা পাওয়া যায়। 2017 সালে যুক্তরাজ্যের সাংবাদিকেরা তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি কি বাংলাদেশে আটক এক ব্রিটিশ প্রশিক্ষিত আইনজীবীর মামলায় হস্তক্ষেপ করবেন। উত্তরে তিনি বলেন, আপনি কি আমাকে বাংলাদেশি বলছেন? আমি ব্রিটিশ, সাবধানে বলুন, আমি ব্রিটিশ এমপি, আমি বাংলাদেশি। নথিপত্রে দেখা যায় টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের নামে জাতীয় পরিচয়পত্র হয় 2011 সালে। তাতে তিনি ঢাকার ধানমন্ডির 5 নম্বর সড়কের যে ঠিকানা ব্যবহার করেছেন সেটা তার খালা শেখ হাসিনার বাসা সুধা সদন। এনআইডির যেসব তথ্য ছাপা থাকে তার বাইরে আরও কিছু তথ্য নিবন্ধনের সময় দিতে হয়। সেগুলো নির্বাচন কমিশনের এনআইডি তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকে। এই তথ্য ভাণ্ডারে টিউলিপের এনআইডি সংক্রান্ত সব তথ্য সংরক্ষিত রয়েছে। এনআইডিতে টিউলিপের পেশা উল্লেখ করা হয়েছে বেসরকারি চাকরি, জন্মস্থান ঢাকা, ভোটার এলাকা ধানমন্ডি। তার এনআইডির তথ্যে ট্যাগ হিসেবে আছে মাইগ্রেটেড বা অভিবাসী। নির্বাচন কমিশনের অধীন এনআইডি সার্ভারে টিউলিপের বাংলাদেশি পাসপোর্টের নম্বরও উল্লেখ রয়েছে। গত 12 আগস্ট যুক্তরাজ্যের সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসকে টিউলিপ সিদ্দিকের আইনি পরামর্শক প্রতিষ্ঠান স্টিফেনসন হারউইডের এক মুখপাত্র বলেন, টিউলিপ কখনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি এবং শৈশবের পর থেকে কোনো পাসপোর্টও রাখেননি। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের 10 সদস্যের এনআইডি লক করে দেয় ইসি। এর মধ্যে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের এনআইডিও রয়েছে। টিউলিপ রেজওয়ানা সিদ্দিক বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা সেটা জানতে প্রথম আলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় খোঁজ নেয়। সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক নাগরিকত্ব ত্যাগের কোনো আবেদন এখনো পর্যন্ত করেননি। সীমা শারমিন, বিটিভি নিউজ। জুলাই আগস্ট গণহত্যাকাণ্ড ও নৃশংসতার ন্যায় বিচার পেতে ফ্যাসিস্ট শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ বাহিনীর সদস্য সহ জড়িত সকল বাহিনীর সদস্যদের কঠোর শাস্তির দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে সকালে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয় আজ। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাদ চৌধুরী। এর আগে গতকাল নাহিদ ইসলামের প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। আজ দিনের দ্বিতীয়ার্ধে নাহিদ ইসলামকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এই মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাক্ষ্য গ্রহণের আজ শেষ দিনে নাহিদ ইসলাম 2024-এর 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হত্যা, নির্যাতন ও দমন-পীড়নের চিত্র তুলে নিয়ে নির্যাতন করা হয়। আমাদের অন্যান্য সমন্বয়কদেরকে গুম করা হয়েছিল। পরবর্তীতে আমরা যখন গণস্বাস্থ্যে ভর্তি হই সেখানে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল এবং ডিবি অফিসে নিয়ে যাওয়া, সেখানে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া এবং বাইরে যে আন্দোলন, শিক্ষার্থীরা আন্দোলন চলমান রেখেছিল। পরবর্তীতে আমরা 1 আগস্ট যে মুক্তি পাই এবং 3রা আগস্ট 1 দফার ঘোষণা শহীদ মিনারে আমরা সকলের সাথে সমন্বয় করে 1 দফার সিদ্ধান্তে উপনীত হই। যেহেতু এই সরকারের কাছ থেকে, তৎকালীন সরকারের কাছ থেকে
কোনো ধরনের ন্যায় বিচারের প্রত্যাশা ছিল না এবং তারাই এই সকল হত্যাযজ্ঞের জন্য দায়ী। ফলে সেই সরকার পতনের ঘোষণা দেওয়াটাও আমাদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল এবং পরবর্তীতে 4ই আগস্ট অর্থাৎ 35শে জুলাই, আমাদের ভাষায় 36শে জুলাই, 4 আগস্ট 5 আগস্টের যেই বর্ণনা সেটি আমি দিয়েছি এবং 4 আগস্ট 5 আগস্ট যে হত্যাযজ্ঞ সারা দেশে চালানো হয়েছিল পুলিশ, অন্যান্য বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা, সেই হত্যাযজ্ঞের বর্ণনা, 5ই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া, নতুন সরকারের ঘোষণা, 5ই আগস্ট পর্যন্ত আমি আমার জবানবন্দি দেশে শেষ করেছি এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে, যাতে দেশবাসী, যারা আন্দোলনকারী, যারা আন্দোলনে হতাহত হয়েছে, তারা সবাই ন্যায় বিচার পায়। এর আগে গতকাল প্রথম দিনের সাক্ষ্যে 24-এর 18 জুলাই পর্যন্ত আন্দোলনকালীন বিভিন্ন ঘটনা প্রবাহ সাক্ষ্য হিসেবে ট্রাইব্যুনালে তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে সাংবাদিকদের ব্রিফকালে নাহিদ ইসলাম সাহেবের সাক্ষ্য জবানবন্দি প্রদানের যে অংশটুকু সেটা শেষ হয়েছে। আন্দোলন চলাকালে যেভাবে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হয় তাতে ক্রমান্বয়ে আন্দোলন কিভাবে দানা বাঁধে সেই কথাগুলো তিনি বলেছেন। কিভাবে সমন্বয়কদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, কিভাবে তাদেরকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাপ দেওয়া হয়েছিল আন্দোলন প্রত্যাহার করার জন্য, সব শেষ পর্যায়ে শেখ হাসিনার সাথে তাদেরকে মিটিংয়ে বসানোর জন্য চাপ দেওয়া হয়েছিল, যেটা তারা অ্যাভয়েড করতে সক্ষম হয়েছিলেন, এবং বিশেষ করে 17, 18 জুলাই, 19শে জুলাই যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছে সেগুলোর বর্ণনা তিনি দিয়েছেন। এবং শেষ পর্যন্ত 5ই আগস্টের যে কর্মসূচি, বিশেষ করে 4 আগস্ট রাত্রে তারা সারা দেশ থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির যেটা ঘোষণা করেন, সেই ব্যাপারটা তারা কেন করতে বাধ্য হয়েছিলেন সেই প্রেক্ষাপটটা তিনি বর্ণনা করেছেন। এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়া, অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া, এই পর্যন্ত একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তিনি ছিলেন ফোর ফ্রন্টের যোদ্ধা। এর আগে 17 দিনে এই মামলার 81 জন সাক্ষীর মধ্যে 46 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করেন ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই 21 গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে সাভারের আশুলিয়ায় 6 লাশ পুরানোর মামলায় তৃতীয় দিনে সাক্ষ্য গ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মানুষকে বঞ্চিত করে উন্নয়ন প্রকল্প নেওয়ার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। আজ কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি মন্তব্য করেন। তিনি পল্লী বিদ্যুৎকে জেলার সকল অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেন। শিল্প মালিকরা যেন বিদ্যুৎ সংযোগ নিয়ে হয়রানি না হয় সে বিষয়ে বিদ্যুৎ বিভাগকে আন্তরিক হওয়ার অনুরোধ করেন তিনি। সভায় জেলার উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তি এবং সামাজিক নিরাপত্তা খাতের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সময় মতো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা দেওয়া হয়। ফয়েজ আহমদ তৈয়ব আসন্ন দুর্গাপূজা উদযাপন যেন নির্বিঘ্ন হয় সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার এর সভাপতিত্বে সভায় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম, আইসিটি বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান, জেলা বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, কুমিল্লার সকল উপজেলা নির্বাহী অফিসার, সুশীল সমাজের প্রতিনিধি সহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জোরে সোরে কাজ করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। চলছে নির্বাচনী কাজের সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কার্যক্রম। আফরিন জাহানের প্রতিবেদন। আর মাত্র কয়েকটি মাস, 2025-এর দিনগুলো যত দ্রুত শেষ হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ব্যস্ততা ততই বাড়ছে। দেশের বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে নানা কাজে নিয়োজিত এখন ইসির সকল স্তরের কর্মীরা।
ইসি ইতোমধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, ভোট কেন্দ্র নির্ধারণ, প্রার্থীদের মনোনয়ন যাচাই প্রক্রিয়া সহ নানা কাজ শেষ করেছে। পাশাপাশি চলছে নির্বাচনী কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম। প্রস্তুতিটা তো একটা চলমান প্রক্রিয়া। সরঞ্জামীদের কথা যদি আপনি যেটা বলেছেন, আমরা দুই পর্যায়ে এটা পাচ্ছি। একটা হচ্ছে যে স্থানীয় প্রকিউরমেন্ট, আর একটা হচ্ছে যে ইউএনডিপি আমাদেরকে কিছু জিনিস দিচ্ছে। ইউএনডিপি আমাদেরকে মূলত দিচ্ছে অমোচনীয় কালি, যেটা কলম, আর আরেকটা হচ্ছে যে স্টাম্প প্যাড। এটা মিড অফ অক্টোবরে আসবে। আমরা মোটামুটিভাবে 60% প্লাস আমরা পেয়েছি। 3 ধরনের বস্তার মধ্যে আমাদের 2 ধরনের বস্তা পুরোটাই পেয়েছি। একটা বাই 18th আমরা পাবো। আপনার সিল পেয়েছি, এখন গালাও পেয়েছি 50% প্লাস। এগুলো আমাদের এই মাসের ভিতরেই বাকি সরঞ্জামাদি আমরা পেয়ে যাব। এরপরেও আরও কিছু জিনিস থাকে যেটা আপনার প্রিজাইডিং অফিসার স্থানীয়ভাবে বা সংগ্রহ করবেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, সেপ্টেম্বরের শুরু থেকে ধাপে ধাপে নির্বাচনী সামগ্রী এনে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষণ করা হচ্ছে। এ মাসের মধ্যেই সব ধরনের সামগ্রী চলে আসবে বলেও জানান তিনি। একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টায় রয়েছে বলে জানান আক্তার আহমেদ। প্রতিটা ক্ষেত্রে তো চ্যালেঞ্জ, এটা সামাল দিতে হবে। সব ধরনের প্রস্তুতি আমাদের আছে, এটা বলে আমি আস্থা রাখতে পারি আপনাদের উপরে যে আপনারা আমাদেরকে সেইভাবেই জিনিসগুলোকে বলছেন। এখন পর্যন্ত আমরা বলতে পারি যে টাইমলাইন একটা কোনোটা মিস করি নাই, এবং এটা আমাদের যেমন আত্মবিশ্বাসী করছে, সেই সাথে সাথে আত্মবিশ্বাসটাকে দৃঢ় করার জন্যে আরও কর্মঠ করে চলছে। কাজে আমরা এখন সার্বিকভাবে সবাই সমন্বিতভাবে এই যেটাই হোক না কেন আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত। তবে নির্বাচনকে সফল করার জন্য কেবল কমিশনের প্রস্তুতি যথেষ্ট নয়। সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ, গণমাধ্যমের স্বাধীন ভূমিকা এবং জনগণের সচেতন অংশগ্রহণও প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের সম্মিলিত প্রয়াসে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে গণতন্ত্রের ভিত আরও মজবুত হবে এবং এতে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা আবার ফেরত আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও 31 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসেব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন 26.8 বিলিয়ন ডলার। এর আগে গত 7 সেপ্টেম্বর আকুর বিল পরিশোধ করা হয়। এতে রিজার্ভ কমে দাঁড়ায় 30.30 বিলিয়ন ডলারে। এরপর রিজার্ভ ওঠানামা করলেও 31 বিলিয়ন ডলারের ঘরে পৌঁছাতে পারেনি। সবশেষ বুধবার 31 বিলিয়ন ডলার রিজার্ভের খবর জানালো কেন্দ্রীয় ব্যাংক। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা আজ রাজধানীর খাবারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে পরিচালক মোহাম্মদ মহসির রহমান এবং সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু জুবায়ের হোসেন বাবলু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এর আগে কৃষি সচিব কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। এবারে আবহাওয়ার খবর। আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দেশ ও জনপদের সংবাদে এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।